এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে তুমি অকুলে তরাও কারো অকুলে তরাও কারো কারো বা ভাষাও জলে কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কত না ভালোবেসে যাহারে দিলাম এমন জানি না অন্তরে তোর কি কথা ছিল গোপন কত না ভালোবেসে আর যাহারে দিলাম এমন জানি না অন্তরে তোর কি কথা ছিল গোপন আর ভাঙিল সুখের স্বপন ভাঙিল সুখের স্বপন ভাঙিল সুখের স্বপন ব্যথা তাই বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে এরা দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে আর ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে আর ভাসে দুই আখি নিরে বাসা তার গাছের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে রসিক বাবুর গান কেন তোমার এমন খেলা পলে এর ভিতরে একটা কলি দিলেন কেন বা মানুষের মন গড়েছ এমন করে মানুষের মন এমন ভাবে গড়েছে মানুষ যত শিক্ষিত হচ্ছে আমরা শুনি সবাই যত শিক্ষিত হচ্ছে মানুষ তত উন্নতির পথে যাচ্ছে আমি দেখছি যত মানুষ শিক্ষিত হচ্ছে তত মানুষের অধঃপতন হচ্ছে এখন চুল কাটার দগ দেই সব আমি এর কথা বলতেছি না কেউ মোরগ ছাড় দিচ্ছে কেউ এই পাশতে নাই এই পাশতে আছে কেউ বুড়ু কাটতেছে সত্যি কথা কিনা আমিও তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি বিএ পাস করেছি আমি কোনো জায়গায় লেখা দেখলাম না যে এইভাবে চুল কাটতে হবে। আমি কোনো বই পুস্তকে আজ পর্যন্ত পাই নাই শাস্ত্র তো জীবন ভরে বললাম যত মানুষ শিক্ষিত হচ্ছে আর শুধু যুবক পোলাপান খারাপ হচ্ছে না নতুন নতুন জায়গায় বিয়ে হচ্ছে সিঁদুর নবে ওই কোন রকম একটু নবে তা শুনলে দাঁড়িয়ে তবে যাতে কেউ ঠিক না পায় শাখাগুলো মানে সোনা দিয়ে তারপরে এমন মুড়াবে শাখা না চুরি বুঝাই যাবে না আগে মাকে দেখছি না সিঁদুর কপালে এমন ভাবে টানিয়ে গেছে হ্যাঁ দেখে বোঝা গেছে যে আমার মা আসতেছে আর এখন মা না মাসি তা ঠিক পাওয়া যায় না এখন যে আধুনিক যুগ ঢুকেছে শিক্ষিত মানুষের ভিতরে এখন যা সাজগোজ ওরে বাবা রে সে কত মানে বাইরে বাড়ির থেকে বাইরে বেরোলে ঠিক করা যায় আধা ঘন্টা লাগে শাস্তি একজন রাত 2টোর সময় শাস্তিছে স্বামী করছে কি ব্যাপার এই রাত 2টোর সময় তোমার সাদা লাগে কেন কয়েকে আমার মোবাইলটা ফেস লক করে তুই চালাও এখন শাস্তি হবে তারপরে মোবাইল খুলবে এর আগে খুলবে না এখন যেরকম লিপস্টিক নেই এরকম লিপস্টিক আগে ছিল নাকি ওটা কমা তুমি কও তোমাকে সময় ছিল এই তো
নসি। এক বৌমা নতুন বাড়ি আইছে, মানে বিয়ে কেবল হয়েছে, ওই বৌমা নতুন লিপস্টিক লাগাইছে, বুঝলে? তা বৌমা শাশুড়ি তো জীবনে ওই কল দেখে নাই। এখন দেখে কি, যখন সকালবেলা বার হয়েছে, এখন কাছে ও বৌমা কি করিস, মানে মনে হচ্ছে তাজা মুরগি কামড়াইয়া কেবল বৌমা আইছে, মানে এইরকম লাগতেছে। দেই কসে তুমি কোন জায়গায় কি কামড়াইছো? কসে কেন? কসে তোমার ঠোঁটে কি লাগানি? কসে ও মা তুমি জানো না, এটা হচ্ছে লিপস্টিক। কসে এই কল তো আমাদের সময় ছিল না। কসে তোমরা এগুলো বুঝবা না। এই এই বলে ওই বৌমা চলে গেল। বৌমা কোথায় গেছে? ছেলের কাছে, মানে স্বামীর কাছে যাইয়া ঘষাঘষি করতেছে। এখন ওই শাশুড়ি দূর থেকে ছেলে আর বৌমাকে দেখে আনন্দ পাচ্ছে, মানে মোটামুটি বৌমাকে ভালো দেখাচ্ছে। এখন ওই বুড়ি দিয়ে ওনার একটু ভাব হয়েছে যে আমি একটু ওই লিপস্টিক নিয়ে ওনার দ্বারে যাইয়ে দাঁড়াবো। বাবা বাবা, মানে ওই বুড়ির ভাব হয়েছে। বুড়ি ভাবছে দেখি আমার বৌমা কি লাগায়, কোন সময় যায়। সকালবেলা স্নান টান করে বৌমা যখন ঘরে ঢুকেছে, ওই জানলার ফাঁকা দিয়ে দেখতেছে। আর ওই বৌমা সাদা এইরকম একটা লম্বা কৌটা বের করেছে। ওর ভিতর তো খালি লিপস্টিক থাকে না, ওর ভিতর কত কিছু থাকে। ওই যে মাসকালাই, কি মাসকারা, ও সাতা আমি জানি না, কি জানো, মাসকারা, ফাউন্ডেশন, তারপরে আরো জন্য কি আছে, আরে না, ওই যে লিপস্টিক, ঠোঁট পিলিশ, নেল পিলিশ, আইলানা, মানে কত লাগায় তা তো ঠিক নাই। এখন ওর ভিতর থেকে বৌমা লিপস্টিক বের করিস। আর আমি আগে সত্যি সত্যি, আমি গণপতি সরকারে বলছি, আমি আগে জানতাম না লিপস্টিক লাগাই কিভাবে। আমার বাড়ির পাশে বৌদি আমার বলছে তুই কবি গান গাস, সরকারি করিস, লিপস্টিক লাগাই কিভাবে জানিস? আমি কইছি আমি জানি, তুই ঠোঁটের লিপস্টিক লাগাই। ও কসে তুই এখনো সরকার হসনি, লিপস্টিক শুনে রাখ, লিপস্টিক লাগাই এক ঠোঁটে। আমি কইছি আমার বলত পাইছো, এক ঠোঁটে লাগাই ঘুরিয়ে বেড়াবে না। কই শুনে নাও বেরিয়া, কসে এক ঠোঁটে লাগাইয়ে তারপরে আয়নার সামনে যে আপ্পা দেয়, এই আপ্পা দিয়ে ঠোঁট ঘষিয়ে পুরো একদম কমপ্লিট সারা। আমি এইগুলো তো আমি আগে জানতাম না, আপ্পা দিতে হয়, বুঝলি? এখন বৌমা এক ঠোঁটে লাগাইয়া ওই আয়নার সামনে যাইয়া আপ্পা দিচ্ছে, বুঝলি? আপ্পা দিয়ে ঘষিয়া ঠোঁট লাল করে বের হয়ে গেছে। এখন ওই শাশুড়ি ওই সময় ঢুকিছে, বৌমা বের হয়ে গেছে, শাশুড়ি ঢুকিছে। ঢুকে যাওয়ার পরে ওই কৌটো বাইর করেছে। উনি শুধু আপ্পাটা দেখিছে, কি লাগাইছে উনি দেখিনি। উনি এখন খুঁজে বেড়াচ্ছে, ওই যে মাসকালাই জাগাচ্ছে, ফাউন্ডেশন উঠোচ্ছে, কোনটা লাগালো আমার বৌমা, উনি সেটা দেখিলেন। এরপরে উনি রাগি টাগি আমার বৌমা চলি আসে নাকি, উনি এটা টানিয়ে বাইর করছে যে এইটাই হবে। সেটা হচ্ছে ফেবিকুইট আটা। এখন ভাবতিছে কি যেন করতে হবে, ও এক ঠোঁটে লাগাতে, ওই ফেবিকুইট আটায় এক ঠোঁটে লাগাই আয়নার সামনে যে আটটা দেয়, ওই বুড়ির আর মুখ করে না, বুবু বুবু করে বেড়াচ্ছে। এই জন্য আধুনিক বেশি হয়ে গেছে মানুষ। সবাই বলে এই মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। যত জীব সৃষ্টি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি জীব সৃষ্টি হয়েছে, এর ভিতরে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব। কিন্তু আমি বলি না, এই শ্রেষ্ঠ জীব মানব হতে পারে না, কারণ এদের মনগুলো ভগবান এমন ভাবে তৈরি করেছে। এই জন্য রসিকবাবু বললেন যে কেন বা মানুষের মন করেছে এমন করে, এরা দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। একটা কুকুরকে আপনি 5 দিন খেতে দেবেন, মাত্র 5 দিন একটা কুকুর, আপনাকে 5 বছর ওই কুকুর মনে রাখবে। আর একটা মানুষকে 5 দিন না 5 বছর খাবে, তারপরেও বিশ্বাস রাখতে পারবেন না। দেখেছো মানুষের মন কেমন? একটা কুকুরের বাচ্চা যদি হাই রোডে কোনো রকম বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়, ওই মা কি করে? ওই মা ওই বাচ্চাটাকে কে মেরেছে, গাড়ির পিছন পিছন যে গাড়ি যায় সেই পিছন পিছন ধাওয়ায়। সত্যি কথা কি না? এ হচ্ছে মা। আর মানুষের মন কেমন?
10 মাস 10 দিন যে মা গর্ভে রাখলো শুধু একটা নারীর কারণে, বিয়ে করার পরে সেই মাকে আলাদা করে দেয়। দেখেছো এ কি মানুষ? কেন বা মানুষের মন গড়েছো এমন করে? এরা দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। মেডিকেল সায়েন্স বলছে একটা মা যখন বাচ্চা প্রসব করে, মেডিকেল সায়েন্সে কি বলছে, একটা সাধারণ মানুষ, এই যে আমরা যারা সাধারণ মানুষ বসে আছি, আমাদের 45% ব্যথা হলে, 45% ব্যথা হলে, ব্যথার পরিমাণ যদি 45% থাকে সেই মানুষটার বাঁচে না। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা প্রসবকালে ডাক্তার বলেছে, মেডিকেল সায়েন্স বলছে, মায়ের ওই প্রসব বেদনার পরিমাণ থাকে 55%, আরো 10% বেশি থাকে। তারপরও পৃথিবীর বুকে যখন একটা সন্তান প্রসব করে, প্রথমে ডাক্তারবাবুকে কয়, ডাক্তারবাবু কথা নেবেন, আমি মারা যাই তাতে দুঃখ নাই, কিন্তু আমার ছেলে যেন কোনো ক্ষতি। আচ্ছা এই মাকে আলাদা করে দেওয়া যায়? কিন্তু পারে। কারা পারে? এই মানুষ। এদের মন এমন ভাবে তৈরি করেছে এমন করে এরা দুদিনের ভালো লাগা ভুলে যায়। বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছিল, এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাঁদবে চোখের বাধা। কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা, পাবে না খুঁজিয়া। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা, পাবে না খুঁজিয়া। বাস্তব কথা। আপনি যদি কোনো নদীতে যান, জলের ভিতরে গেলে আপনি মাছ পাবেন, সত্যি কথা কিনা? আপনি যদি বনে যান বা ফরেস্টে যান, আপনি পশু পাবেন না? পশু পাওয়া যাবে, কিন্তু আপনি যখন মানুষের ভিতরে ঢুকবেন, আপনি মানুষ খুঁজে পাবেন না। মানুষের ভিতরে ঢুকলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বলেছে, জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, কিন্তু মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা, পাবে না খুঁজিয়া। এরা মানুষের মুখোশ করে, মানুষের মুখোশ করে অমানুষের গাধা। কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। হাঙ্গর কুম্ভীর নদী সেরে এখন লোকালয়ে ভাষা
এদের যদি বলা হয় সিংহের বাচ্চা, তুই একটা সিংহের বাচ্চা, ওর বুক ফুলে উঠবে। আর যদি বলা হয় ছাগলের বাচ্চা, রাগ হবে, আমাদের ছাগলের বাচ্চা বলো। আচ্ছা, ছাগল আর সিংহ কি দুটো পশু না? দুই একটা তো পশু, তো তোরা তো পশুর বাচ্চাই বল। কিন্তু সিংহের বাচ্চা কলি ভালো লাগে, ছাগলের বাচ্চা কলি ওনার রাগ। দেখবেন গ্রামে যদি কোনো প্রধান থাকে বা একজন মুস্তান থাকে, ওই মুস্তানের যদি পাশে সান্ডা পান্ডা থাকে, কোনো রকম সাধারণ মানুষের সাথে যদি ওই মুস্তানের বা ওই প্রধানের যদি খ্যাসখ্যাসি বাঁধে, ওই পাশে যে সান্ডা পান্ডা থাকে ওরা কি কয়, এই জলে নামিয়ে কুমিরের সঙ্গে যুদ্ধ করিস না, কথাটা বলে না? সান্ডা পান্ডা বলতেছে যে জলে নামিয়ে কুমিরের সঙ্গে যুদ্ধ করিস না। তাহলে কুমির কারে বানালো? প্রধান রে কুমির বানালো। অনেক জায়গায় বলে জলে নামিয়ে হাঙ্গরের সঙ্গে যুদ্ধ করিস না, তাহলে হাঙ্গর কারে বানালো? ওই গ্রামের প্রধান। তাহলে মনে রাখবেন, হাঙ্গর কুম্ভীর যে শুধু নদীতে পাওয়া যায় এইরকম না, এখন লোকাল হয়ে পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে? পরিষ্কার কথা। এখন হাঙ্গর কুম্ভীর যে শুধু নদীতে পাওয়া যায় তা না, এখন লোকাল হয়ে হাঙ্গর কুম্ভীর পাওয়া যাচ্ছে। এই জন্য লেখছে হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে এখন লোকাল হয়ে ভাসে, নদী বেশে কেউ চক্র আছে চারিপাশে দাদা। আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের বাধা। কে বলে বাংলাদেশে নাই কোনো দাদা, দাদা নাই কোনো দাদা। কে বলে ভারতবর্ষে নাই কোনো গাধা, গাধা নাই কোনো গাধা। এই জন্য রসিক বাবুর কথা, মানুষের উপরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে, এরা দুদিনের ভালো লাগে ভুলে যায় দুদিন পরে। ভাসে দুই আখি নিরে, ভাসে দুই আখি নিরে, আর ভাসে দুই আখি নিরে, বাসা তার গাছের তলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে, নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে। কেন বা সাথী হারা আর হারানো সাথী তীরে, নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে। আর কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, আর কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরা, কারো বা আধার রাতি। বাবা কেন বা দমকা ঝরে বাবা আর নিভে যায় আশার বাতি, দেখো কারো ঘর আলোয় ভরে, কারো বা আধার রাতি। আর রসিখারায়ে সাথী, রসিকারায়ে আর রসিখারায়ে সাথী, জনমভর পথেই চলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলে। শোনো 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 তুমি, শোনো দিয়া মন, যেভাবেতে কথাবার্তা হলো সবারই সদন। একবারে আমি এখন শেষ করতে চাই, যেভাবেতে প্রশ্নপত্র হয়েছিল ভাই, তার সঠিক জবাব হয়েছে দেখো সবার ভিতরে। এখন পোষা পাখির গান গাইব ধরিয়াই আসরে। আপনারা যারা বসে আছেন এখনো আসরে, আরেকটু ধৈর্য ধরে থাকেন যে বাসরে। এবার আমি পোষা পাখির গান গাই, নাকি পোষা পাখির গানটা গাই বাবা? পোষা পাখির গান গাইয়া তারপরে মিলন দি নাকি? ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে না, শরীর একটু অসুস্থ হয়ে পড়েছে, উনি আমাকে খবর পাঠিয়েছে যে পোষা পাখির গান গেয়ে তারপরে ওনার একটু শরীর খারাপ বলছে। শরীর খারাপ বলছে? ও
হা 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 হা। আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনী আমি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী সে কি আমায় ভুলবে কখন একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি নাই মনে খেলতো পাখি সোনালি খাঁচায় ওরে কত কি বলি তো আমায় বসে রূপালি আর আর ফটিকেরও বাটি ভরে তারে খাবার দিতে থরে 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 ওরে নিষ্ঠুর পাখি আমার খাইতো আনমনে একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি নাই মনে আর জংলা পাখি করলো সর্বনাশ ওরে এখন শুধু হাই হু তাস কথা করব তা তালা বনের পাখি ওরে বনে গেল আমার বুকে দিয়ে দারুণ দারুণ শালো ওরে তারে আরে কি পাবো ফিরে জীবনে একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি নাই মনে বিজয়বাবুর পোষা পাখির গান ওনাকে বলা হয় সাধক কবি ভাবুক কবি ওনার প্রথম জীবনে ওনার দুটো বিয়ে এক হচ্ছে বিনা পানি প্রথম পরে যে বিয়ে করছে
ওনার নাম হচ্ছে প্রমদা। তা প্রথম বিয়ে যখন করেছিল উনি তখন কবি গান গাইতে জানতেন না। প্রথম বাংলাদেশ খুলনা ডিস্ট্রিক্টে রুখালি আসরে উনি গান করতে উঠেছিলেন। যখন গান করতে উঠেছে অল্প সময় গাওয়ার পরে কমিটি উঠেছে। কমিটি উঠে বিজয়বাবুর হাত ধরে আসরের থেকে নামিয়ে দিয়েছে। বলছে শোনো, আগে কবি গান শেখো, তারপরে কবি গান গাইতে উঠে। কবি গান না শিখে কবি গানে উঠে না, হাত ধরে নামাই দিল বিজয়বাবু। ওই জায়গায় যে কালী মন্দির ছিল, বিজয়বাবু যে কেঁদে পড়ল যে মা, সমস্ত কমিটি মিলিয়ে আমার অপমান করলো, আমি নাকি কবি গান গাইতে পারি না। মামা আমার আশীর্বাদ কর, আমি যদি কোনোদিন কবিয়াল হতে পারি, আমি প্রথম বায়নার টাকা দিয়ে তোর এই বট গাছ বাঁধিয়ে দেব। বিজয়বাবুর প্রথম গান, প্রথম গানের টাকা দিয়ে এখনো রুখালি আসরে বট গাছ বাঁধানো আছে। বিজয় সরকার যখন বাড়ি গেল, বাড়ি গিয়ে প্রমদাকে বলল, মানে বিনা পানিকে বলল, বিনা পানি আজকে আমারে আসর থেকে নামাই দিছে, আমারে গান গাইতে দিন এই কমিটি। বিনা পানি বলছে দেখো, তোমার তো কিভাবে গান গাইবা, কিভাবে ভালো গাইবা এটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব কি সংসার চালানো, আমি ওইটা ভালো বুঝি না, তোমার যা ভালো লাগে তাই করো। তখন বিজয়বাবু বললে, এমন স্ত্রীকে বিয়ে করেছি, আমি শুনেছি স্ত্রী হয় সে যে অর্ধাঙ্গিনী, আমি যদি দুঃখিত হই আমার অর্ধেক দুঃখ সে ভাগ করে নেয়, কিন্তু এ কার পাল্লায় পারলাম। বিজয়বাবু যখন ঘুমায় পড়িছে, গভীর রাত্রে জেগে উঠেছে। গভীর রাত্রে জেগে উঠে দেখে কাছে বিনা পানি নাই, কোথায় গেল। বিজয়বাবু যখন ঘরের থেকে বেরিয়েছে দেখতে পায় মন্দিরে টিপ 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 করে একটু আলো জ্বলছে। ওখানে বিনা পানি বসে ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর আমি তার অর্ধাঙ্গিনী, আমি তার সামনে দেখাতে পারি না, কিন্তু বীর পুরুষ মরে একবার, বীর পুরুষ মরে একবার, তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার স্বামীর নিন্দা মন্দ আমি কখনো শুনতে পারি। বিজয়বাবু মনে মনে ভাবলাম, আমি যা ভাবছিলাম তা না। বিজয়বাবু গিয়ে বিনা পানি জড়ায় ধরেছে, বলছে তুমি আমার কথা রাগ করিস না। আমি রাগ করি নাই, আমি জানতাম না। বলছে তুমি দেখো, তুমি যখন গান গাইতে যাও আমি তখন মন্দিরে বসে থাকি, আমি সব সময় ডাকি, ঠাকুর তুমি আমার স্বামীরে ভালো রাখো, যাতে ভক্তদের আনন্দ দিতে পারে। এই বউ যদি চলে যায় সে ঠিক থাকতে পারে? আর কি ভাবতেছে, সবার একদিন চলে যাবে, আর পোষা পাখি যে যায় নাই এমন মানুষ পৃথিবীতে নাই। আমি নিজের কথা বলি, আমরা হচ্ছে 8 ভাই বোন, আমার বাবার 6টা মেয়ে, পরে 2টো ভাই, অনেক সাধনার পরে আমরা এসেছি। যখন আমার মা এই যে 5 বছর মারা গেছে, একদিন কলেজ থেকে আসলাম বাড়ি, এখন দেখলাম বাবার চোখে মুখে জল দিয়ে ভিজান, বুঝলে বাবা। আমি বাবারে বললাম, বাবা তুমি কাঁদতিস কেন? বলছে না আমি কাঁদতেছি না বাবা। আমি বলছি না, তোমার চোখে জল আর সারা গায়ে জল। বলছে তোর মার কথা মনে পড়ছে। মা তো আর আসবে না বাবা। বাবা বলল, দেখ আমি যখন মাঠের থেকে আসতাম, তোর মা যখন টের পেত যে আমি আইছি, তোর মা আমার জন্য একখান পিড়ি পেতে দিত, আমি এসে পিড়ির পরে বসতাম, আর একটা পাখা দিয়ে, তাল পাখা দিয়ে হাওয়া দিত, আর আমার কানে কানে গিয়ে বলতো তোমার কষ্ট হয়ে গেছে, আর নিজের আঁচল দিয়ে আমার কপালের ঘামটা মুছে দিত। কি ভালোবাসতো আমাকে। আমি বলতাম না, সারাদিন যে কষ্ট হয়েছে তোমার ভালোবাসা পেয়ে আমি সমস্ত ভুলে গেছি। আমার জন্য গরম জল করে রাখতো, আমি স্নান করে আমি যখন আসতাম ঘরে দেখতাম তেল আর চিরুনি রাখা আছে, আমার জন্য আগে রেডি করে রাখিছে তোর মা।
আমি মাথায় শিরোনি দিতে দিতে আবার রান্নাঘরের থেকে তোর মা ডাক দিত, কই আসো ভাত রান্না করিস। যখন আমি গেলাম দেখলাম সুন্দর করে সব কিছু সাজানো, আমি ভাত খাচ্ছি, তোর মা সব কিছু আমাকে দিয়ে এই পাশে আমি একটু পান খাই তো বাবা। তোর মা আগে আগে গিয়ে ওই সুবরিগুলো সুন্দর করে জাতি দিয়ে কেটে কেটে সুন্দর করে পান সাজিয়ে রাখ। কথা বলো না বাবা, কথা বলো না, সুন্দর করে সাজিয়ে রাখত। আমি ভাত খেয়ে যখন যেতাম তখন দেখতাম তোর মা পান সাজিয়ে রেখেছে, আমি পানটা মুখে দিতাম, আমার জন্য বিছানা করে দিত, আমি বিছানায় শুয়ে পড়তাম। কিন্তু এখন তো তোর মা নাই, আমার সুপারি কেউ এখন কেটে দেয় না বাবা, আমি নিজে কেটে নিই তারপরও কষ্ট হয় না। কিন্তু আমি এখন শক্ত সুপারি খেতে পারি না, আমি ওই কৌটোর ভিতরে সুপারি ভিজিয়ে রাখছিলাম। আমি বৌমারে বললাম, বৌমা ওই খাটের নিচে সুপারির ওই ডাব্বাটা আছে, আমার একটু দেও। তা বৌমা কৌটোটা আমার পরে ছুঁড়ে পেরেছে, ওই এসে আমার কাছে ওই কৌটোটা পরে সমস্ত জল আমার গায়ে পড়েছে। তোর মা থাকলে এইভাবে কখনো দিত না বাবা। আমার বাবার চোখে দেখলাম দর করে জল গড়িয়ে পড়ল। আমি ভাবলাম বাবা, আমার বললাম না 5 বছর মারা গিয়েছে। এই যে আমরা মূর্তি পূজা করি, হরিচাঁদের পূজা করি, কৃষ্ণ পূজা করি, একটা জবাব কেউ দিতে পারবে না। তোমাকে 10 মাস 10 দিন কে রেখেছিল জানো? কোনো হরিচাঁদ রাখে নাই, কোনো কৃষ্ণ রাখে নাই। 10 মাস 10 দিন তোমার মা রেখেছিল। 10 মাস 10 দিন ঘুমাতে পারে নাই তোমার জন্য। আমি এইটা কখনো ভাবতাম না, আগেও ভাবিনি যে ভগবানের কাঁধে চড়ে আমি ভগবান দেখতে গিয়েছি। আমি দেখেছি 10 মাস 10 দিন রাখার পরে যখন প্রসব হয়েছে, একটা বাচ্চা যখন প্রসব হয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন মা কত বছর ঘুমাতে পারে না? বলেন কত বছর মা ঘুমাতে পারে না ওই বাচ্চাটার জন্য? একটা দুটো দিন নয়, 5টা বছর মা ঘুমাতে পারে না শুধু ওই বাচ্চার কারণে। আরো স্বামীরে দাবত দেয়, তুমি কিভাবে সইছো? আমার বাচ্চার পরে যেন হাত না পড়ে। মা সারা রাত জেগে থাকে বাচ্চার মঙ্গলের তরে। আচ্ছা সেই মা যদি চলে যায় কি করে মানুষ ঠিক থাকে? আমার মার সামান্য একটা অপারেশন, সামান্য অপারেশন, পিত্তথলিতে পাথর হয়েছিল আমার মার। অপারেশনের সেটিংয়ে ভুল করে ফেললো 15 দিনের ভিতরে। আমি যখন গান গাইতে যেতাম মা আমার ফোন করতো। 17 দিন একবার গান গাইলাম, মা ফোন করলো আমারে, আমি ফোন করলাম বাড়ি। ফোন করে আমি ধরলাম, দেখি আমার বৌদি ধরিছে ফোন, বুঝলে, আমার দাদার স্ত্রী ধরলে। আমি বললাম বৌদি মার কাছে দাও, আমি মার সাথে একটু কথা বলবো। বৌদি বলছে বাবাডি আমার সাথে একটু কথা বলে না। বলছি কি? আচ্ছা তুমি যে জায়গায় আসো ওই জায়গায় ভালো শাড়ি পাওয়া যায়? আমি বললাম হ্যাঁ ভালো শাড়ি আছে এই জায়গায়। আচ্ছা আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো। ঠিক আছে মার কাছে দাও। এরপরে দেখলাম দাদা ফোনটা ধর, আমার দাদা, অডি তাই পাঞ্জাবি পাওয়া যায় না? আমি বলছি হ্যাঁ পাওয়া যায়। কাছে তাই আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসিস। আমি কথা বলবো আমার মায়ের সাথে, যে মা অসুস্থতায় ভুগছে, আর ওরা পাঞ্জাবি আর শাড়ির কথা বলছেন। ঠিক আছে নিয়ে আসবানি। এরপরে আমার ছোট্ট যে ভার্বিটা আমার দাদার ছেলে আমার বলছে ও কাকা আমার জন্য 2টো বেদানা নিয়ে এসে। ঠিক আছে, তোদের সবার তো চাওয়া পাওয়া হয়েছে, এবার আবার মার কাছে দে। মার কাছে দিলাম। মা গম্ভীর স্বরে বললো বা কি হয়েছে? ও মা আমি বাড়ি আসতেছি আজকে। বৌদি তো শাড়ির কথা বললো, দাদা পাঞ্জাবির কথা বললো, তোমার জন্য কি আনবো মা? আমার মা শুধু বললো বাবা আমার জন্য তোর কিছু আনতে হবে না, তুই আমার কোলের ছেলে, শুধু ফিরিয়ে আসিস তুই আমার কাছে। আমার মা আমার কাছে শাড়ি চাইলো না, আমার কাছে ধন দৌলত কিছু চাইলো না, শুধু বললো বাবা তুই আমার কোলের ছেলে, আমার কাছে ফিরিয়ে আসিস। আমি তারপরও মার জন্য আমি 3 থেকে 4 কেজি মিষ্টি নিয়েছি। আমার মা মিষ্টি ভালো খায়। মারে বলে দিলাম মা আমি আসতেছি, আমার বাড়ি যেতে হলে একটা নদী পার হতে হয়। আমি নদীতে খাওয়া পেলাম না,
আমি অনেক দিক দিয়ে ঘুরে রাত প্রায় 2টো নাগাদ বাড়ি ঢুকেছি। বুঝো 17 দিন গান গাইছি, তাহলে আমার দ্বারা পয়সা তো একদম কম নাই। আর ওরা পাঞ্জাবি শাড়ি নেওয়ার জন্য তো জেগে থাকবে নাকি। আমি বাড়ি এসে দেখলাম দরজা দেওয়া, ঘরে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে গেছে। এই জন্য বিজয়বাবু একটা গান লিখেছিল, খেটে খেটে কেটে গেল আমার সারাটি জীবন, তবুও পেলাম না এই সংসারের মন। আমি ভাবলাম আমার জন্য একটা মানুষ জেগে নাই, যাদের জন্য এত রোজগার করি। দরজায় হাত দিলাম, দেখলাম দরজা খোলা আছে। ভিতরে ঢুকলাম, আমার ব্যাগে যত ফল টল যা কিছু ছিল হাতের থেকে ফেলে দিলাম। ওখানে বসে বললাম যে আমার জন্য একটা মানুষ জেগে নাই। এর ভিতরে দেখলাম উত্তর দিকের খাটে কি যেন লাঠি বট দিয়ে ঠক 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 করে আমার দিকে এগিয়ে আসছে। বলেন তো সে কে? সে হচ্ছে মা। সবাই ঘুমিয়ে গেছে, আমার মা ঘুমায়। আমি তাকিয়ে দেখি আমার মা অসুস্থ শরীর নিয়ে লাঠি দিয়ে আমার দিকে আসছে। আমি মারে বললাম, মা তুমি এখনো ঘুমাও নাই? মা আমাকে বলল, বাবা যার ছেলে 17 দিন বাইরে থাকে সেই আমার মানিক ধন ফিরে এসেছে, সেই মায়ের ঘুম আসে নাকি? আমি বললাম, তোমার অসুস্থ শরীর, তুমি জেগে গেলে? আমার চিৎকার শুনে বাড়ির সবাই জেগে উঠেছে। আমি মারে রাগারাগি করছি, তুমি কেন অসুস্থ শরীর, তুমি আসছি? ঘরের থেকে সবাই উঠিয়ে এসে দেখলাম ওই ব্যাগ খুঁজতেছে, বুঝলে, শাড়ি, তারপরে ওই পাঞ্জাবি, ওই খুঁজতেছে। সবাই উঠে ওই ব্যাগ খুঁজতেছে। ব্যাগ খোঁজার পরে সবাই সবার তার নেচ্ছে, আর আমার মা শুধু আমার মুখের দিকে তাকিয়ে চোখের তলে কেঁদে যাচ্ছে। আমি বললাম, অবধি ওর ভিতরে মিষ্টি আছে, আমার একটু মিষ্টি দাও প্লেটে করে। মিষ্টি দিল। মিষ্টি এক খণ্ড কেটে আমি মায়ের মুখে যখন তুলে দিতে গেলাম, মা আমার হাত ধরে বসল। আমার দিক তাকা বলছে, তোর মুখখানা কেমন শুকনো শুকনো বাবা, তুই কোন সময় ভাত খাইছিস? কই বাড়ির কেউ তো আমাকে জিজ্ঞেস করে নাই তুই এত দূর থেকে আসছিস, কোন সময় খেয়েছিস? আমি যখন ভাবলাম, মারে বললাম, মা আমি খাবার আগে তুমি একটু মিষ্টি খাও। আমার মা বলল, তুই আমাকে খুশি করতে চাস, ভালো রাখতে চাস? হ্যাঁ মা, আমি তোমাকে খুশি রাখতে চাই, ভালো রাখতে চাই। কসে আগে তাহলে তুই খা। মা নিজে হাতে চামচ নিয়ে আমার মুখে ওই মিষ্টিটা তুলে দিল। বলছে, তুই সন্তান, তুই যদি খাস আমি আনন্দ পাই। আরে মা, আমার মা ডাক দিয়ে বৌমারে বললো, মানে আমার বৌদিরি বললো, বৌমা দাও, ওর জন্য ভাত টাত আসে না? বৌদি বলছে, ওমা আমার তো মনেই নাই, বাড়ি আসবে আমার মনেই নাই, ভাত তো সব শেষ হয়ে গেছে। আমার মা হাত ধরে বলছে, আয় আমার সাথে আয়। মার বিছানায় গেলাম। মা দেখলাম ওই দিয়ে কাপড় দিয়ে কি যেন ঢেকে রাখছে, এখন দেখি ভাত। বললাম, মামা তুমি ভাত পেলে কোথায়? কাছে সন্ধ্যার সময় বৌমা যখন আমার ভাত দিয়েছিল, আমি ভাবছি খাবো না, আমার ছেলে আসুক আমরা একসাথে খাবো। আমি খাবো না, আমার ছেলে বাড়ি আসুক, ছেলের মুখে আমি তুলে দেবো খাবার। সবাই যার যার খাওয়া পেট ভরা সারা। আর যিনি 10 মাস 10 দিন রেখেছে, সে সন্তানকে খাওয়ালে সে খুশি হয়। শোনো, জগৎ সংসারে যতই ভগবান বলো না কেন, কোনোদিন ভগবান আজ পর্যন্ত, তোমার যদি কোনোদিন জ্বর হয়েছে, জ্বরের জন্য বাড়িতে শুয়ে আছো, কোনোদিন কৃষ্ণ, কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভু, কোনোদিন হরিচাঁদ ঠাকুর আসে বলে নাই তোর জ্বর কতটুকু হয়েছে? বলেছে নাকি? কেউ বলে নাই। বাবা মারে যদিও আলাদা করে দেয়, যদি বাবা মা শোনে যে ছেলেটার জ্বর হয়েছে, কয়েকদিন ধরে শুয়ে রয়েছে, বাবারে যদিও আলাদা করে দেয়, বাবা ওই লাঠি বট দিয়ে আসে বলে, ও কুকা, শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, তুই ভয় পাস না, তোর বাবা এখনো বেঁচে আছে, তোর বাবা এখনো বেঁচে আছে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে,
পিতা মাতা হচ্ছে গাছের গুড়া, আর হরি হচ্ছে গাছের ফল। গাছের কুড়া কেটে আগায় কেন ঢালির জল? দুর্গা পূজা আসলে, কালী পূজা আসলে তোমরা 3,000 টাকা 4,000 টাকা চাঁদা দাও, 10,000 টাকা তোমরা চাঁদা দাও মাটির প্রতিমার জন্য। ওদের কি করে তুমি জানো? 3,000 টাকা দিচ্ছ, ওই 3,000 টাকার 2,800 টাকা দিয়ে ওই চুল্লু কিনে খাবে। আর বাবা মা ছেলে বেরিয়ে যাচ্ছে, এখন মা ডাক দিয়ে সবা দাঁড়া, কোয়ানে যাচ্ছি? আচ্ছা গ্রামে মিটিং ডাকছে, মিটিংয়ে যেতে হবে। কেন? বলছে কালী পুজোয় আমার চাঁদা ধরেছে 3,000 টাকা, আমার দিতে হবে। মা হাত ধরে বলছে ছেলেটারে, আবার রাগ করবি না তো? না মা রাগ করবো না, বলো। বলছে এই যে সামনে যে পূজা আসতেছে, তোর বাবা দেখ এক পাঞ্জাবি 3 বছর ধরে গায়ে দিচ্ছে, তোর বাবার একটা পাঞ্জাবি কিনে দিস। কিন্তু মায়ের দিক মাথা কাছে পাচ্ছে না, একটা শাড়ি সেলাই পাখির মন সে আমায় করিবে এমন, তার দিতাম না। আগে যদি জানতাম পাখির মন, ওরে সে আমায় করিবে এমন, তার দিতাম না। আরে কে এমন দরদি আছে, আমায় বলে দিবে পাখি আমার কাছে, ওরে নিষ্ঠুর পাখি আমার গেছে কোন বনে। আমি নাই বলে আমার পোষা পাখি হয়ে যাবে সোনালি, আমি নাই বলে। এই জন্য সমস্ত সন্তানের সুসন্তান তৈরি করতে হলে জন্ম থেকে তাকে শিক্ষা দিতে হবে। হরিগুরু চাঁদের আদর্শ, আগে শিক্ষা দাও। মা আগে দেখো, আগে যখন ছেলে মেয়েদের বিয়ে হয়, আগেরকার দিনের কথা, আগে যখন ছেলে মেয়ে বিয়ে হয়েছে, গার্জেন, জ্যাঠা, এরপর যারা থাকে সবাই ছেলে মেয়ে দেখতে যেত। নিজের কোনো মানে ছেলে মেয়ের কোনো ভূমিকা থাকতো না, সত্যি কথা কিনা? তখন ছেলেটাকে কোনোদিন মেয়েটা দেখে নাই, মেয়েটা কোনোদিন ছেলেটাকে দেখে নাই। ওই ছেলেটার সঙ্গে প্রথম যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সনাতন ধর্ম অনুযায়ী বিবাহের দিনে একটা পর্ব থাকে। এই পর্বটা বিশেষ পর্ব, এই পর্বটার নাম হচ্ছে শুভ দৃষ্টি। জানা আছে না? এই শুভ দৃষ্টিটা কেন? ছেলেটা কখনো মেয়েটাকে দেখে নাই, মেয়েটা কখনো ছেলেটাকে দেখে নাই, এই প্রথম চোখে চোখে এদের মিলন হল। এদের চোখে চোখে মিলন হল। এরপরে যখন মেয়েটাকে তুলে দিল, আপনারা বুকে হাতে বলতে পারেন ওটা হচ্ছে পরের ছেলে। পরের ছেলের হাতে যখন তুলে দিল, আপনারা মায়েরা বুকে হাত দিয়ে বলুন, এই পরের ছেলের ভাত যত সহজে খাইছেন, নিজের ছেলের ভাত তত সহজে খাওয়া যাচ্ছে? হ্যাঁ? আরে ওটা হচ্ছে পরের ছেলে, যাকে জীবনে কোনোদিন দেখেন নাই। সোনা দাও, 5খানা কাপড় দাও, সঙ্গে সঙ্গে এনে দিয়েছে।
আর আপনি তাকে 10 মাস 10 দিন রেখেছে, আপনার ছেলের কাছে একটা শাড়ি চাইতে পারছে। কি অদ্ভুত! পৃথিবীর মায়া হচ্ছে প্রধান। যে যেখানেই যে পূজা করো না কেন, আগে পিতামাতাকে ভক্তি করো। পিতামাতা যেদিন চলে যাবে সেই দিন বুঝবা যে কি বস্তু হারিয়েছি জগতে। পিতামাতা হচ্ছে বট বৃক্ষ সম। যেমন মানুষ প্রচন্ড রোদের তাপে যখন মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, বট গাছের নিচে গিয়ে ওই শীতল হাওয়ায় মানুষ একটু জিরায়। আর বাবা মা হচ্ছে ঠিক তেমন। সংসারে থাকতে থাকতে মানুষ যখন ক্লান্তি হয়, তখন মায়ের আঁচলের তলে গিয়ে সন্তান শান্তি খুঁজে পায়। সেই বাবা মা যদি চলে যায়, যেদিন যাবে সেই দিন বুঝতে পারবে। এই জন্য বিজয় বাবু গাইলেন, হাহা পাখির মায়ায় পরে কত লোক, ওরে তারা পেল আমার মতো শোক, তাদের জল ভরা অসীম অসীম গগনের পাখি, তারে আপন ভেবে কেন কেন ডাকি, ওরে পাগল বিজয় কান্দে বসে বিজনে, একদিন ভাবি নাই বলে পোষা পাখি উড়ে যাবে সজনী, ভাবি নাই বলে ও দরদিয়া রে, আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে, ওরে আমার জীবনে মা মরণে সুখ নাই, জীবনে মা মরণে সুখ নাই, ওই রূপ না দেখিয়া রে, সিল্লি মুখ ঘর বাড়ি সব রজনী নিঝুম, আমি একা একা বসে আছি, চোখে নাই যে ঘুম, আর ঝিল্লি মুখ ঘর বাড়ি সব রজনী নিঝুম, আমি একা একা বসে আছি, চোখে নাই যে ঘুম, কাঁদে আমার সাথে বনের কুসুম, আমার সাথে বনের কুসুম, জামিনী যা দিয়া রে, আদ ফালি এক সাদের হাসি শিফালি বনে, আর ফুল শাখা দুলাইয়ে গেল মলয় পবনে, আর আদ ফালি এক চাঁদের হাসি শিফালি বনে, আর ফুল শাখা
হাসি শিখালি বনে আখিরি বাড়ি ঝরিতেছে তার পাতার ঠোঁট বেয়ে আর আনমনা এক মোনা বেয়ে কাঁদিছে চেয়ে আখিরি বাড়ি ঝরিতেছে তার পাতার ঠোঁট বেয়ে আরো তটি নিচ চলেছে ধেয়ে তটি নিচ চলেছে ধেয়ে শেকার তালা শিয়ারে বিরোহী পরাণ আমার আরে খুঁজিছে সাথী আমি বাসনার থালিকা ভরে মালিকা গাথি বিরোহী পরাণ আমার খুঁজিছে সাথী আমি বাসনার থালিকা ভরে মালিকা গাথি ওরে পাগল বিজয় আছে আসন পাতি বিজয় আছে আসন পাতি আসর বিলাসিয়া রে চোখে যারে লাগে ভালো আমার মনে তারে চায় গো চোখে যারে মন নিয়েছে বনের মানুষ মন নিয়েছে বনের মানুষ কোথায় গেলে পাই গো দেখো যার চোখে যারে লাগে ভালো তার কাছে সে চাঁদের আলো আরে সারা দিনে তারে রাখে ভালো শুনে নেওয়া চাই গো আমি রাজেন্দ্রের পাগলা হয়ে সবাতে দাঁড়াই তুমি আমার কাছে কিছু জানতে চাও নাকি বলো তাই আমি ব্যাখ্যা করে বুঝাইব তাই ধর্ম সবার গায়ে গো আর তুমি হলে রাজেন্দ্রির পাগল আহা! হরি নামে তুমি হয়েছ যে বিভল তোমার কেটে কিভাবে আমি শুনতে চাই দেখো গুরু সাত ঠাকুরকে দেখার পরে পাগল হয়েছি এ সংসারে তার মতো বান্ধব নাই ত্রিজগতে শুনে নেওয়া চাই গো সে হলো 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 পতিত পাবন এই পতিতকে সে উদ্ধারের কারণ তবেই পাগল হয়েছি তাই বুঝে নেওয়া চাই গো হ্যাঁ আরে গুরুচাঁদ হরিচাঁদ আর গৌরাঙ্গ মহাপ্রভু আর দারুবাবু কত অবতার এলো গেল এখন
কেন কলির যুগের মানুষ ভালো নাহি হলো, কেন ভালো হতে বাদ পড়িল, আমি শুনতে চাই গো। ও চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। দেখো ভগবান যাহা উপদেশ দিয়ে গেল সেইগুলো যদি তোমার না শোনা হলো, তুমি যাবা রসাতল এই দুনিয়ার গায়ে গো। দেখো ঔষধ যদি তোমাকে বেটে খাওয়ায়, কিন্তু পথ্য যদি তোমার ঠিক না কোনো সময়, তাহলে রোগ সারবে না রে এই দুনিয়ায়, বুঝে নেওয়া চাই গো। যত সাধু গুরু মহাজন যারা রয়, তাদের বাক্য প্রথমে পালন করতে হয়। দেখো তবেই তো জগৎ সুন্দর যে হয়, বোঝালাম আমি তাই গো। চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। আরে তুমি ওরা কান দিতে গেলে, সেখানে হরি নামে বিভোল হলে, গুরু সাহেব তোমায় কত কি দিলে, সেখানে আমি যাব গো। ও চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। দেখো ওরা কান্দি যেতে হলে গুরুকরণ করতে হয় ভূমণ্ডলে, বাবা সেইটা